আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার আপাতত নেওয়া হচ্ছে না সিঙ্গাপুর। এভার কেয়ারে প্রবীণ রাজনৈতিক উপদেষ্টার খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রী। জাতীয় স্মৃতিসৌধে বিনম্র শ্রদ্ধায় স্পিকার ও ডেপুটি স্পিকার। শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। নিরপেক্ষভাবে সংসদ পরিচালনার অঙ্গীকার। রাজধানী ছাড়ছেন কর্মজীবী মানুষ। জ্বালানিতে ব্যাহত হবে না ঈদ যাত্রা, আশ্বাস রেলপথ মন্ত্রীর। পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, দুর্ভোগ কাটেনি সাধারণ মানুষের। এবং যুদ্ধের দামামার মধ্যে ইরানে আল কুদস দিবস পালিত। তেহরানের রাজপথে লাখো মানুষের ঢল। জ্বালানি বিমান বিধ্বস্ত, অন্তত 4 মার্কিন সেনা নিহত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড রফিকুল ইসলাম এমন কথা জানিয়েছেন। সিটি স্ক্যান রিপোর্টে অবস্থার অবনতি দেখে মেডিকেল বোর্ড অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। বোর্ডে অধ্যাপক আলিউজ্জামান জোয়ারদার, অধ্যাপক কাজী দীন মোহাম্মদ সহ দেশসেরা বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। এর আগে জুম্মা নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভার কেয়ার হাসপাতালে যান এবং দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী চিকিৎসা ও স্বাস্থ্যের সবশেষ অবস্থার খোঁজ খবর নেন। মির্জা আব্বাসের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি। উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার কথা ছিল। গত বুধবার ইফতারির সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। জুলাই সনদ নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে, যা কার্যকর সংসদ প্রতিষ্ঠায় অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করেছেন জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। এ সময় ফ্যাসিবাদ ঠেকাতে সংসদে ওয়াকআউট করার বিষয়ে বিরোধী দলকে সচেতন থাকার আহ্বানও জানান স্পিকার। সংসদে সরকারি এবং বিরোধী দল মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে বলে প্রত্যাশা হাফিজ উদ্দিন আহমেদের। এর আগে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্পিকার ও ডেপুটি স্পিকার। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। দায়িত্ব পাওয়ার পরদিনই মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। স্মৃতিসৌধের আনুষ্ঠানিকতা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের অভিভাবক। প্রয়াত দুই নেতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন স্পিকার ও ডেপুটি স্পিকার। জিয়ারত শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ জাতীয় সংসদকে কার্যকর ও জনগণের প্রত্যাশা পূরণের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ মুক্তিযুদ্ধের লক্ষ্যসমূহ সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার লক্ষ্যে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করবে। সরকার এবং বিরোধী দল উভয় মিলে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তব রূপ দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করবেন, এটাই আমরা কামনা করছি। এ সময় স্পিকার জুলাই সনদ নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানান। অহেতুক জুলাই সনদ নিয়ে একটা বিতর্ক করা হয়েছে, যেটির কোনো প্রয়োজন ছিল না। জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে ডিসিশন নেবে সেটাই সবার মান্য করা উচিত। রাষ্ট্রপতি সম্পর্কে তাদের যে মনোভাব সেটি তাদের একান্ত নিজস্ব। আমরা আশা করব আগামী দিনগুলোতে ওয়াকআউট করার সময় তারা আরও সতর্ক থাকবেন, এমন কিছু করবেন না যাতে ফ্যাসিস্টের আবার পুনরুত্থান হওয়ার সুযোগ হয়। সরকার এবং বিরোধী দল যাতে জাতীয় সংসদে নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে স্পিকার ও ডেপুটি স্পিকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলেও জানান হাফিজ উদ্দিন আহমেদ। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমকে। রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে ঠাকুরগাঁও সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি কথা বলেন। তদবির নয়, সরকারি কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে মেধা দক্ষতাকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী।
আমাদের যারা দায়িত্বে থাকবেন, বিভিন্ন দায়িত্বে থাকবেন, এমন কিছু করবেন না যে যাতে করে ঠাকুরগা ছোট হয়ে যায়। এই কাজটা করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। আমরা সবাই কাজ করব, কোনো অসুবিধা হলে আমাদেরকে বলবেন, দরকার চেপে ধরবেন, কিন্তু ওই ধরনের কোনো কাজে যাবেন না যেটাতে আমরা ছোট হয়ে যাই। শুরু হয়েছে সড়ক ও রেলপথে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা। অনলাইনে যারা ট্রেনের আগাম টিকিট কেটেছেন তারাই আজ যাত্রা করছেন বাড়ির পথে। কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের প্রবেশের শৃঙ্খলা আনতে টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। স্টেশন পরিদর্শনে এসে সড়ক যোগাযোগ ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, জ্বালানির জন্য ঈদ যাত্রা ব্যাহত হবে না। 15 মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হবে। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান তুহি। শুরু হলো ঈদযাত্রা। রাজধানী ছাড়তে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ট্রেনে যাত্রীর বেশি চাপ নেই, নির্দিষ্ট সময়ে ছাড়ছে ট্রেন। পরিবার পরিজন নিয়ে খুশি মনেই বাড়ির পথে যাত্রা। আগের চেয়ে একটু ভালো বোঝা যাচ্ছে। তো সবসময় রাইট টাইমে যা, মাঝে মধ্যে ট্রেনগুলো লেট করে আর কি, 15 মিনিট 20 মিনিট এরকম। পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে অন্য সময়ের তুলনায়, ভালোই দেখা যাচ্ছে পরিবেশটা সঙ্গে সঙ্গে। যারা অগ্রিম ট্রেন ও বাসের টিকিট কেটেছিলেন তারাই রওনা হয়েছেন। ট্রেনের টিকিট আগেই সব বিক্রি হয়ে গেছে। তবে বাসের টিকিট এখনও কাউন্টারে পাওয়া গেলেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। ভাড়া ফরিদপুরে 400 টাকা হলেও এখন নেওয়া হচ্ছে 500 টাকা, যেটা আসলে আমরা প্রত্যাশা করি না। এর আগে যাইতাম 650 700, এখন 800 নিয়েছে, যে 100 টাকা বেশি হচ্ছে। এটা ঈদের বাজারের জন্য। আমি অলমোস্ট 2 থেকে আড়াই ঘন্টা দাঁড়িয়ে আছি এখানে। তাদের সেবার মান নিয়ে করার কোনো চিন্তা ভাবনা নাই। কর্তৃপক্ষের লোকজনের সাথে কথা বললে তারাও ওভাবে কোনো ফিডব্যাক দেয় না। যাত্রীদের কিন্তু অনেক ভোগান্তি হচ্ছে। কাউন্টার আরো বেশি বাড়াইলে মানে দুর্ভোগটা কম হইতো। আমরা যাত্রীর সুবিধার্থেই একটা কাউন্টারে টিকিট বিক্রি করতেছি, আর অন্য কাউন্টারে যদি আমরা অ্যাডভান্স টিকিট দিই তাহলে সেটা সরকারি রাস্তায় চলে যায় যাত্রীটা। সকালে কমলাপুর স্টেশন পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সাংবাদিকদের মন্ত্রী বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। 15 তারিখ থেকে পর্যাপ্ত তেল পাবলিক পরিবহনে সরবরাহ করা হবে, আর তেলের দাম বাড়ানো হবে না, যার ফলে ভাড়া বাড়ছে না আর দুর্ভোগ হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। রেল, সড়ক এবং নৌ সব জায়গায় এবার দেখবেন যে আগে যে ব্যবস্থাপনা ছিল তার মধ্যে থেকে বেশ কিছুটা পরিবর্তন আমরা আনতে সক্ষম হয়েছি। শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত মনিটরিংয়ের দাবি যাত্রীদের। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। অতিরিক্ত ভাড়া আদায় এবং পরিবহনে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। গুলিস্তানে পরিবহন মালিক শ্রমিকের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। তবে ঈদ উপলক্ষে চাহিদা অনুযায়ী তেল সরবরাহের দাবি জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। জেমস হাবিবকে সাথে নিয়ে মনির হোসেন তপুর রিপোর্ট। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার প্রশাসন, পরিবহন মালিক ও শ্রমিকদের একসাথে কাজ করার আহ্বান জানিয়েছে ডিএমপি। রাজধানীতে এক মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার বলেন, ঈদ উৎসব নির্বিঘ্নে মূল চালিকা শক্তি পরিবহন মালিক শ্রমিকরা। সবার নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে বলেও জানান তিনি। একই সাথে ছিনতাইকারী ও মলমপাটিকে ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা দেন কমিশনার। আমাদের 8 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমরা কাজে লাগাচ্ছি। এর বাইরেও আমাদের বিপুল পরিমাণ পোশাকি পুলিশ বিভিন্ন বাস টার্মিনাল সহ হাইওয়ে সহ সকল জায়গায় মোতায়েন থাকবে। পোশাকি পুলিশের পাশাপাশি আমাদের ডিবি এরাও সাদা পোশাকে মোতায়েন থাকবে বিভিন্ন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি প্রতিরোধ করার জন্য। এ সময় শ্রমিক নেতা শিমুল বিশ্বাস বলেন, সবার সহযোগিতায় এবারের ঈদ হবে আরও বেশি সহজ। সিটি কর্পোরেশন, পুলিশ, মালিক, শ্রমিক এবং সাংবাদিক, এই 6টা কম্পোনেন্ট হলে আমরা দ্রুত সবকিছু নিষ্পত্তি করতে পারি। নোয়াখালী টার্মিনালতে বেশ কয়েকটি গাড়ি সিরিয়াল আউট হয়েছে, ডিজেলের কারণে যাইতে পারে না। এই যে একটা বিশাল সমস্যা, এটাকে ছোটভাবে দেখলে চলবে না। আমরা যত আয়োজন, যত বক্তব্যই রাখি না কেন, ডিজেলের বিষয়টা এই 2 দিনের মধ্যে সমাধান করতে হবে। যে গাড়িতে যতটুকু ডিজেল প্রয়োজন তার ট্যাঙ্কি ফুল করে ডিজেল দেওয়ার জন্য। ডিজেল কোনো খাওয়ার জিনিস না। এর আগে রাজধানীর উত্তরার কামারপাড়ায় মোটরযান ওয়ার্কশপে অভিযান শেষে ডিআইজি আনিসুর রহমান বলেন, ঝুঁকিপূর্ণ যানবাহন ঈদের সময় চলতে দেওয়া হবে না। ঈদের 3-4 দিনের মধ্যে প্রায় 1 কোটি লোক, ন্যূনতম 1 কোটি লোককে কিন্তু
তারা এই নারীর টানে এই শহরকে ছেড়ে যায়, তখন একটা প্রচণ্ড চাপ তৈরি হয়, প্রচণ্ড চাহিদা তৈরি হয় এবং এই কারণে যে সমস্ত গাড়িগুলো দূরপাল্লায় যাওয়ার মতো সক্ষমতা নেই সেই সমস্ত গাড়িগুলো চলে যায়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। জ্বালানির সংকট নেই, সরকারের পক্ষ থেকে বারবার এই আশ্বাস দেওয়া হলেও তেলের অভাবে রাজধানীর অনেক পেট্রোল পাম্প আজও বন্ধ রয়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না করায় বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে পাম্প, ফলে ভোগান্তি কাটছে না গ্রাহকদের। এদিকে সাপ্তাহিক ছুটির দিনেও ভোর থেকে পাম্পগুলোতে ছিল যানবাহনের বাড়তি চাপ। বিস্তারিত জানাচ্ছেন জামিল হাসান শান্ত। ছুটির দিন সকালেও পাম্প খোলার অনেক আগে থেকেই যানবাহন চালকদের দীর্ঘ সারি। সড়ক ফাঁকা, তবে যানজট লেগে আছে তেল নিতে আসা যানবাহনের লাইনে। শুক্রবার সকাল থেকেই রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে এ দৃশ্য দেখা যায়। তবে রাজধানীর বেশিরভাগ পাম্প বন্ধ। হাতে গোনা কয়েকটি পাম্পে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল নিচ্ছেন প্রাইভেট কার ও মোটরসাইকেল চালকরা। 5টা পাম্পে গেলে মনে করেন 4টাই বলে দেয় তেল নাই, ঠিক আছে। আর নর্মাল ওই যে হোন্ডার দোকানগুলো আছে না, ওগুলাতে গেলে বলে 250 টাকা লিটার। চাকরি করি, আজকে শুক্রবার একটু ফ্রি আসছে, ভাবলাম যে আজকে একটু ফ্রি থাকবে, ওই তা তো দেখতেছি না, আজকে দেখি আরো বেশি। সব পাম্প দিচ্ছে না, কিছু কিছু পাম্প রাত্রে দিচ্ছে, আবার কিছু পাম্প দিনে দিচ্ছে। ফিলিং স্টেশন কর্মচারীরা বলছেন, ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ার কারণেই পাম্প বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। কালকে যতটুকু তেল আমরা আনছিলাম ওটা টোটালটা দেওয়া আমাদের শেষ হয়ে গেছে, যার কারণে আপাতত তেল দিতে পারছি না। অর্ধেক দিতেছে, মানে আগে যদি আনতাম 13,500, এখন দিতেছে 6,000, 7,000, 8,000 এরকম দিতেছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সংকট মোকাবেলায় পরিমিত হারে তেল সরবরাহ করা হচ্ছে। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের অজুহাতে জ্বালানি তেলের পর এবার ভোজ্য তেল নিয়ে শুরু হয়েছে তেলস্মতি। দাম না বাড়লেও অধিকাংশ কোম্পানি চাহিদা মতো তেল সরবরাহ করছে না। এছাড়া তেলের সাথে জুড়ে দিচ্ছেন অন্যান্য পণ্য কেনার শর্ত। এদিকে ঈদ সামনে রেখে বেড়ে গেছে মাছ, মুরগি ও মাংসের দাম। সব রকম মুরগির দাম কেজিতে বেড়েছে 40 থেকে 50 টাকা। এছাড়াও বেড়েছে পোলাওয়ের চাল, কিশমিশ ও কয়েকটি মশলার দামও। রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের অজুহাতে সারা দেশেই জ্বালানি তেলের সংকট। এবার ভোজ্য তেল নিয়ে ব্যবসায়ীরা শুরু করেছেন তেলস্মাতি কারবার। তৈরি করা হচ্ছে কৃত্রিম সংকট। এখানে আমার 10 কার্টন তেলের দরকার, সেখানে আমার 1 কার্টন বা 1.5 কার্টন পাচ্ছে। আমরা যদি 5 কার্টন চাই 1 কার্টন দেয়, এর সাথে আবার লবণ নিতে হবে, ডাল নিতে হবে, পোলার চাল নিতে হবে, বাধ্যতামূলক। তাদের অবস্থা খুব খারাপ, কোনো কন্ট্রোল নাই, যার যা খুশি দাম নেয় এবং এটা মধ্যবর্তী লোকের জন্য এটা একটা অভিশাপ। এদিকে উৎসব এলেই শুরু হয় প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর প্রতিযোগিতা। ঈদের আরও 1 সপ্তাহ বাকি। এরই মধ্যে পোলাও চালের দাম কেজিতে 40 টাকা বেড়ে গেছে। পোলাওয়ে ব্যবহৃত মশলা আলু বোখারার দাম হয়েছে দ্বিগুণ। পোলাও চাল 1 কেজি বাড়ছে 30 থেকে 35 টাকা। আলু বোখারা একটু 1200 টাকা কেজি চলে। সব ধরনের মুরগির দাম 40 থেকে 50 টাকা বাড়তি। দেশি 680 থেকে 700, সোনালী 350 এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকায়। আগে খামার হলো 180 টাকা, এখন ওরাই 200 টাকা, 210 টাকা বিক্রি করতেছে। গরুর মাংসের কেজি সরকারিভাবে 750 টাকা নির্ধারণ করে দেয়া হলেও কোথাও এই দামে পাওয়া যাচ্ছে না। 1 কেজি গরুর মাংস কিনতে খরচ করতে হবে 800 টাকা। মোকামে গরুর দাম, গাড়ি ভাড়া ডবল। এবং কাস্টমার তো আমাদেরকে বলে এত দাম কেন? ঈদে মাছের চাহিদা না থাকলেও সরবরাহ ঘাটতির অজুহাতে তার দামও চড়া। ট্যাংরা একটা দাম করলাম 1000 টাকা কেজি চাচ্ছিল আর কি, তো আমি 800 টাকা বললাম, মানে রাজি না। মাছ আসে কম, এই জন্য একটু দাম বেশি থাকে। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি কিছুটা চোখে পড়লেও তা মোটেই যথেষ্ট নয় বলে মনে করছেন ক্রেতা বিক্রেতা সবাই। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। ইসরায়েলি হামলার হুমকি আর যুদ্ধের দামামার মধ্যে ইরানে পালিত হলো আল কুদস দিবস। আকাশে আইডিএফের যুদ্ধ বিমানের গর্জন উপেক্ষা করেই ফিলিস্তিনের মুক্তি ও নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামিনির প্রতি সংহতি জানিয়ে তেহরানের রাজপথে নামে লাখো মানুষের ঢল। এ সময় শত্রু যুদ্ধ বিমানের হামলায় নিহত হয়েছেন অন্তত 1 জন। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারে ধর্মীয় তাৎপর্যপূর্ণ জুমাতুল বিদা ছাড়াও ফিলিস্তিনের মুক্তির প্রতি সংহতি জানিয়ে আন্তর্জাতিক আল কুদস দিবস পালন করল ইরানিরা।
এ উপলক্ষে তেহরান, ইস্পাহান ও মাশহাদ শহরের প্রতিটি রাজপথ জনসমুদ্রে পরিণত হয়। ইসরায়েলি বিমান হামলার হুমকি থাকার পরেও হাতে ছিল ফিলিস্তিনি পতাকা আর কণ্ঠে আগ্রাসন বিরোধী স্লোগান। ঘৃণায় আমেরিকা ইসরায়েলের পতাকা পুড়িয়ে ফেলেন বিক্ষোভকারীরা। মিছিলে দেখা মিলে নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির প্রতি দেশটির জনগণের আকুণ্ঠ সমর্থন। এ সময় সুপ্রিম লিডারের অনুগত বাহিনী আইআরজিসি জানায়, যুদ্ধের এই সংকটে কোনো ধরনের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা বা সরকার বিরোধী বিক্ষোভ সহ্য করা হবে না। The strike was a targeted attack directed at Soleimani's home. তবে এই গণজামাতের সময়ও তেহরান সহ বিভিন্ন অঞ্চলের সমাবেশ স্থলে শোনা গেছে বিস্ফোরণের শব্দ। এতে হতাহতের ঘটনা ঘটলেও থামেনি কর্মসূচি। In Lebanon and destroyed military bases belonging to IRGC and Basij. এদিকে এই বিশেষ দিনে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে বড় ধরনের পাল্টা হামলা চালায় ইরানের সশস্ত্র বাহিনী। এতে ব্যবহার করা হয় খাইবার শেকান ও ফাত্তার মতো অত্যাধুনিক সব মিসাইল। Rallies were held in several Iranian cities on Friday. একদিকে বহিঃশত্রুর আক্রমণ, অন্যদিকে অভ্যন্তরীণ দমনের চ্যালেঞ্জ। দুয়ের মাঝে দাঁড়িয়ে নতুন নেতা মুস্তফা খামেনি। এবছর মহাগুরুত্বপূর্ণ কুদস দিবস ইরানের জন্য কেবলমাত্র একটি আচার নয়, বরং টিকে থাকার লড়াইয়ে নিজেদের আরও শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা। জাহিদুল আলম, এটিএন বাংলা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম $100 ছাড়িয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরী ইউএস জেরাল্ড ফোর্ডে আগুন লেগেছে। এছাড়া একটি আকাশ থেকে আকাশে জ্বালানি দেয়া বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন অন্তত 4 মার্কিন সেনা। অন্যদিকে ইরাকে ফরাসি সেনা এবং তেলের ট্যাঙ্কারে হামলায় ভারতীয় নাবিক নিহতের ঘটনায় ছড়িয়েছে উত্তেজনা। শেষ শুক্রবার এসে প্রাণ ফিরে পেল অমর একুশে বইমেলা। পাঠক দর্শনার্থীরা বললেন, দুদিন পরেই পর্দা নামবে বাঙালির এই প্রাণের উৎসবে। তাই পরিবারের সদস্যদের নিয়ে পছন্দের বই কিনতে এসেছেন তারা। তবে মনের খোরাক মেটাতে সক্ষম এমন বইয়ের সংখ্যা কম হওয়ায় ক্ষোভ আছে পাঠকদের। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। জাতীয় সংসদ নির্বাচনের কারণে রীতি অনুযায়ী 1 ফেব্রুয়ারি শুরু করা যায়নি এবারের অমর একুশে বইমেলা। একদিকে রোজা, অন্যদিকে ফাগুনের খানিকটা উষ্ণতায় এবার পাঠক দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়নি মেলায়। তবে বাস্তবতা বিবেচনায় আগে থেকেই বাংলা একাডেমি প্রকাশকদের জন্য স্টল ভাড়া মওকুফ করে রেখেছিলেন। মেলায় আসা দর্শনার্থীরা বলেন, সাহিত্যের সব শাখারই আলাদা শক্তি আছে, তবে মুন্সিয়ানা দেখাতে হবে লেখককে। আগে তো পড়তাম অনেক কিছু, এখন তো আর সেরকম ভাবে পড়া হয় নাই। এখন বাচ্চাদের জন্যই বেশি। রাজনীতি যখন পাল্টে যায় অথবা যখন প্রগতিশীল ধারে না চলে, সেখানে তো সংস্কৃতি এগোতে পারে না। মানে আগের কবিতাগুলোর মধ্যে গভীরতাটা বেশি ছিল, একটা লাইনের অনেক মেটাফোর্স থাকতো। সৃজনশীল গ্রন্থের পাশাপাশি সচেতনতামূলক বইও লিখছেন কেউ কেউ। তারা বলেন, স্মার্টফোনমুখী তরুণদের বইমুখী করতে হলে চাহিদা অনুযায়ী কলম চালাতে হবে। আমরা যদি তাদেরকে এই টাচ স্ক্রিন থেকে বিরত রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সময় উপযোগী বই লিখতে হবে। একটা মুখের যত্নের উপর নির্ভরশীল, সেটা তো মানুষকে সচেতন করা অবশ্যই প্রয়োজন। মুক্ত গদ্যের বই শুধু মাধবীর জন্য প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে লেখক তালিকায় নাম যুক্ত করলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এই লেখাটা সম্পূর্ণ রকম মনের থেকে, হৃদয় থেকে আসা লেখা। এই লেখাটা লিখেছি ভালো লাগা থেকে, একাকিত্বের ভিতর থেকেও মানুষ কিভাবে প্রকাশ করতে পারে সেই কারণে এই লেখাটা লিখেছি। রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, জীবনানন্দ কিংবা ফররুখ আল মাহমুদের মতো কবিদের ধারাবাহিকতায় নতুন কারো আত্মপ্রকাশ না ঘটায় আক্ষেপ আছে পাঠকের। রুটিমত ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত যৌবনা যদি তেমন বই হয়। ফার্সি কবি ওমর খৈয়ামের এই কথামালাকে জনপ্রিয় করেছেন সৈয়দ মোস্তফা আলী। অমর একুশে বইমেলা আসা পাঠক ও দর্শনার্থীরা বলছেন, যদি তেমন অনন্ত যৌবনা বই বাজারে আনা যায়, তাহলে আবারও পাঠকরা বইমুখী হবেন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, অমর একুশে বইমেলা, ঢাকা। এবারে অর্থ সংবাদ।
চলতি বড় মৌসুমে নেত্রকোনায় সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ উঠেছে ডিলার ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে। নির্ধারিত মূল্যে সার না পেয়ে বাধ্য হয়ে বেশি দামে কিনতে হচ্ছে কৃষকদের। তবে কৃষি বিভাগ বলছে বাজার নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি করা হচ্ছে। নেত্রকোনা থেকে সোহেল মিয়া পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্ট আরও জানাচ্ছেন আশিকুর রহমান। চলতি বোরো মৌসুমে নেত্রকোনায় প্রায় 1,85,000 হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। এই বিশাল আবাদে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি মিলিয়ে সারের মোট চাহিদা ধরা হয়েছে প্রায় 74,045 মেট্রিক টন। কৃষকদের কাছে এসব সার সরবরাহে জেলায় 267 জন অনুমোদিত ডিলার কাজ করছেন। অভিযোগ উঠেছে, বোরো আবাদে সারের চাহিদা বাড়ার সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি দামে সার বিক্রি করছেন। কৃষকদের দাবি, সরকারের নির্ধারিত দামে সার না পেয়ে তারা বাধ্য হয়ে খুচরা বাজার থেকে বেশি দামে সার কিনছেন। ধানে আর সারে আমরা এই হিসাবে পাইতেছি না, সারের দর বাইরে গেছে আর ধানের দর নিচ দিকে যাইতেছে। 1050 টাকা দর আছে বিআরডিসি ডিপি ওয়ান এই সার 1500 টাকা বস্তা, আবার এই যে স্টকে রাখেও আবার দেয় না। ডরা বাজার লোক পাঠাইছিলাম গাড়ি দিয়ে যে সার আনার লাগিয়ে 10 বস্তার দিয়া দিছে 2 বস্তা লাল সার, আর বলছে যে সারই নেই। আমরা এইভাবে সার কিনলে কৃষকরা খুবই ঘাটতিতে থাকি, আমরা লাভবান হতে পারি না। ব্যবসায়ীরা বলছেন, ডিলার থেকে খুচরা পর্যায়ে কয়েক ধাপে হাত বদল হওয়ায় কোথাও কোথাও দাম কিছুটা বাড়তে পারে। বাইরে থেকে অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু আসলে না। খুচরাটা যদি ওভাবে যদি কিনতে চায় তাহলে তো আপনার তিনটা যদি হাত বদল হয় তাহলে তো তার অবশ্যই বেশি দিয়ে কিনতে হবে। আপনারা সরজমিনে দেখে যান, আমরা কোনো সময় বেশি দামে বিক্রি করার কোনো সুযোগ নাই, আমি বিক্রি করিও না। কৃষি বিভাগ বলছে, জেলায় সারের কোনো ঘাটতি নেই। অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে নিয়মিত তদারকি চালানো হচ্ছে। যেখানে ব্যত্যয় দেখা যাচ্ছে এটা যে একেবারেই না, যেখানে ব্যত্যয় পাচ্ছে সেখানে কিন্তু আমাদের উপজেলা কৃষি অফিসার এবং উপজেলা প্রশাসনের আমরা কিন্তু তাদেরকে আইনে আনছি এবং সেখানে আমরা পেনাল্টি করছি। দ্রুত কৃত্রিম সংকট দূর করার দাবি জানিয়েছেন কৃষকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যের অবস্থা মূল্যায়নে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে দেশটির আদালত। তাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের আবেদনের শুনানিতে ইসলামাবাদ হাইকোর্ট এই নির্দেশ দেন। ইমরান খানের আইনজীবী জানিয়েছেন, প্রয়োজনীয় চিকিৎসার অভাবে এক চোখের দৃষ্টিশক্তির বেশিরভাগই হারিয়ে ফেলেছেন তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা। 73 বছরের ইমরানকে চিকিৎসার জন্য শিফা আন্তর্জাতিক হাসপাতালে স্থানান্তরের দাবিও করা হয়েছে। এবারে খেলার খবর। টাইগারদের সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের সামনে 275 রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। শুক্রবার মিরপুর স্টেডিয়ামে টসে জিতে সফরকারীদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান স্বাগতিক অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 47.3 ওভারে 274 রানে অল আউট হয় পাকিস্তান। মাজ সাদাকাত 46 বলে 75 এবং সালমান আগা 62 বলে 64 রান করেন। টাইগার 2 স্পিনার রিশাদ হোসেন 3 এবং মিরাজ 2 উইকেট তুলে নিয়েছেন। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বৃষ্টির কারণে খেলা বন্ধ আছে। দ্বিতীয় এই ওয়ানডে জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করবে স্বাগতিকরা। এতে সিরিজ জয়ের সঙ্গে সঙ্গে র্যাঙ্কিংয়েও উন্নতি হবে টাইগারদের। অনুষ্ঠিত হল শাহ সিমেন্ট ও হামজা নাম্বার 1 ফ্যান চ্যালেঞ্জ। গ্র্যান্ড ফাইনালে শাহ সিমেন্ট ও হামজা চৌধুরীর সেরা 5 ফুটবল ভক্ত বিশ্বকাপ ম্যাচ দেখার টিকিট জিতেছেন। কুইজ ও বিভিন্ন ফুটবল চ্যালেঞ্জের মাধ্যমে আয়োজন করা এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে হাজারো ফুটবল প্রেমী অংশ নেন। বাছাই পর্ব শেষে 50 জন প্রতিযোগী গ্র্যান্ড ফাইনালে অংশ নেন। জমজমাট প্রতিযোগিতা শেষে নির্বাচিত হন সেরা 5 জন। বিজয়ীরা হলেন আবিদ খান, জাকির হোসেন, রোহিত, মোহাম্মদ সিরাজ এবং আতিকুর রহমান। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শাহ সিমেন্ট এবং আবুল খায়ের গ্রুপের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ফুটবলের প্রতি ভালোবাসা, আত্মবিশ্বাস ও ইতিবাচক প্রতিযোগিতা উৎসাহিত করতেই এই আয়োজন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার, আপাতত নেওয়া হচ্ছে না সিঙ্গাপুর। এবার কেয়ারে প্রবীণ রাজনৈতিক উপদেষ্টার খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রী।
জাতীয় স্মৃতিসৌধে বিনম্র শ্রদ্ধায় স্পিকার ও ডেপুটি স্পিকার শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, নিরপেক্ষভাবে সংসদ পরিচালনার অঙ্গীকার। রাজধানী ছাড়ছেন কর্মজীবী মানুষ, জ্বালানিতে ব্যাহত হবে না ঈদ যাত্রা, আশ্বাস রেলপথমন্ত্রীর। পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, দুর্ভোগ কাটেনি সাধারণ মানুষের। এবং যুদ্ধের দামামার মধ্যে ইরানে আল কুদস দিবস পালিত, তেহরানের রাজপথে লাখো মানুষের ঢল, জ্বালানি বিমান বিধ্বস্ত, অন্তত 4 মার্কিন সেনা নিহত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।